নমস্কার, আপনারা দেখছেন সময় 365 সঙ্গে আছি আমি মঞ্জিমা। যে কোনো বড় বা কিংবা ছোট ঘটনা ঘটুক ভারতবর্ষে কিংবা রাজ্যে, আমরা সবসময় পরামর্শ নেই কোনো আইনজীবী অথবা সাহিত্যিকের থেকে। আজকে যার সাথে কথা বলতে চলেছি তিনি প্রথম জীবনে একজন আইনজীবী ছিলেন, এবার তিনি ওকালতি ছেড়ে দিয়ে কলম হাতে নিয়েছেন, যার ফলে আপনারা বুঝতেই পারছেন তিনি বর্তমানে একজন অন্যতম সাহিত্যিক। আজকে তার সাথেই কথা বলে নেব। আমাদের সাথে রয়েছেন সাহিত্যিক জগন্ময় ধর। আপনাকে স্বাগত সময় 365 পর্দায়। নমস্কার। প্রথমে আমি জিজ্ঞেস করবো, আপনি তো একটা সময় আইনজীবী ছিলেন, তো আইনের প্র্যাকটিসটা কি এখন একদমই বন্ধ হয়ে গেছে? আইনের দিক থেকে আমি যাটা ছিলাম, আমি আইনের অ্যাডভোকেট হিসাবে 1977-এ এনরোলমেন্ট করি অ্যাডভোকেট হিসাবে। যে কোনো কারণবশত আমার ছিল ক্রিমিনাল লে করব, কিন্তু সেদিকের মধ্যে ব্যতিক্রম হয়ে গেল। ব্যতিক্রম হওয়ার জন্য আমি ওটা ছেড়ে দিয়ে আমি ইন্ডাস্ট্রিয়াল লর উপরে আমার পরামর্শ দেওয়া শুরু করলাম এবং তারপরে পরামর্শ দেওয়ার শুরু করেছি। এবং সেখানের মধ্যে যেহেতু আমার এটা ছিল, আমি তার জন্য বিরাট একটা কোম্পানিতে টিটাগড় ওয়াগন বর্তমানে তার পার্সোনাল ম্যানেজার এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলাম। ওই জায়গায় আমি 19 বছর চাকরি করেছি। তো আমার দক্ষতা বিশেষ করে মানুষকে কিভাবে কী হিসাবে সম্পদে পরিণত করা যায় এবং তার উন্নত করা, সেই ছিল আমার আসল উদ্দেশ্য। তার জন্য আমি আইনজীবীটা ছেড়ে দিয়ে ওই দিকে চলে গেলাম, মানুষকে কি করে সম্পদে পরিণত করব, এই হলো আমার মেইন মোটো। আচ্ছা, বাংলা ভাষার অনেক রকমের দিক আছে, যেরকম দুর্যোগ আর বিপর্যয়, দুটো আলাদা আলাদা ওয়ার্ড, কিন্তু আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে জানি দুটোই একই ধরনের। কিন্তু বাংলা বাংলা যারা আপনাদের মতো আইনজীবীরা বলতে পারবেন এটার মধ্যে কি পার্থক্যটা কি? পার্থক্য হলো, এটার হলো ডিজাস্টার, তার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট বুঝলাম। ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে 2005 সালে প্রাকৃতিক দুর্যোগ, যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট ভারতবর্ষে 2005-এ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হলো পার্লামেন্ট থেকে। বলা হলো এই দুর্যোগে যা যা ক্ষতি হয়, দুর্যোগ মানে ক্ষতিটা কি পুরো যেসব জায়গাতে হয় পরিবেশ নষ্ট করে দিয়ে প্রাকৃতিক দুর্যোগ এসে ধ্বংস করে দেয়। ধ্বংসর থেকে যদি বেরিয়ে আসতে হয় তার কী কী করা দরকার, যদি আইন সিদ্ধ হয় বাধ্যতামূলক হয়ে যাবে, তার জন্য আইন করা হলো। আইনটা মানে কি আমরা মেনে চলবো, সেটা হলো আইন, নাহলে আইন হতো না পৃথিবীতে। মানি না বলে আইন করা হলো। তার জন্য সেখানের মধ্যে এতে যা যা করণীয়, যে যে ধ্বংস হবে এবং তাতে কি কি করতে হবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে বলে দিয়েছে। কম্পেনসেশন, তাকে কোথায় দিতে হবে, ধ্বংস কম্পেনসেশন কী করতে হবে, তার কতটুকু ফান্ড হবে, তার কি করে ভাগ দিতে হবে, তার কীরকম ক্ষতি হয়েছে, কত পরিমাণ ক্ষতি হয়, কোন প্রাকৃতিক দুর্যোগে কীরকম ক্ষতি হয় সেটা বুঝতে হবে, তার এফেক্টটা দেখতে হবে, দেখে তারপরে করে তার ব্যবস্থা করতে। এটা হলো দুর্যোগ, দিস ইজ ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক। আর মানে হলো ডিজাস্টারের বিপর্যয়। বিপর্যয়টা কি মানুষের তৈরি, ম্যান মেড, এটা তো আইন নেই, এটা আমরা করব, সেটাকে মানব কি আমরা সমাজের একজন সদস্য, আমরা ম্যান অফ দ্য সোসাইটি। সমাজকে সুস্থভাবে পরিচালনা করার জন্য এই বিপর্যয়কে রক্ষা করতে গেলে মানুষের ভিতরে কি করা দরকার, মানুষকে সেইভাবে অনুপ্রাণিত তৈরি হোক। মানুষ তুমি এই বিপর্যয়টা কি, বিভিন্ন রকমের বিপর্যয়, জন্ম থেকে বিপর্যয় শুরু হলো, ভূমিষ্ঠ হলো, তার সেখানে হাসপাতাল নার্সিংহোমে তার কি হবে, হঠাৎ কি হয়ে গেল ঠিকভাবে যদি না দেখে ভূমিষ্ঠ হতে শেষ হতে পারে। কিন্তু ওই বিপর্যয়কে রক্ষা করতে গেলে যারা যারা আছেন আমাদেরকে পাশে আছেন ভূমিষ্ঠ করার সময়, তাদের ত্রুটি করেন না যাতে বিপর্যয় না আসে ওই পরিবারে ওই সময়ে। আমার এখানে নেক্সট প্রশ্ন থাকবে যে এই বিপর্যয় মোকাবিলার জন্য আপনি কি বলেন যে কি করা উচিত? এই বিপর্যয় যখন যাবে যা যা করা উচিত, যেমন দেখুন সেটা বলতে, এই জায়গাতে আজকে দেখা গেল মালধান ইংরেজ বাজারের কাছে মিল্কি গ্রামীণ হসপিটাল বলে একটা আছে, সেখানের মধ্যে কি 7 জন ডাক্তার দরকার,
ডাক্তার আছে 4 জন, 40 থেকে 45 জন ইনডোর পেশেন্ট সব সময়। 4 জন পেশেন্ট কি করবে? 4 জন ডাক্তার কি করবে? সেখানে আমি দেখি যদি সম্ভবপর নয় তার করবো। এই জায়গাতে ভাবতে পারো সেই বিপর্যয়টা কি হাসপাতালে? মানুষ সেখানের মধ্যে ভাসছে। তাতে কি হয়? এই বিপর্যয়ের মোকাবেলা কতজন না পারলে তখন মানুষের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, অভিযোগ, অনুযোগ এসে দাঁড়ায় সেখানের মধ্যে। যখন অভিযোগ হয়, অভিযোগটা বাঁচাতে গেলে কি করা দরকার? তখন কিন্তু অনেক কিছু জিনিস শুধরানো যায়, অনেক কিছু জিনিস শুধরানো যায় না। তখন কি হয়? একটা জিনিস জানবে, সেটা হলো যদি গ্রুপ হয়ে কোনো এই যে বিপর্যয়টা হচ্ছে, একটা কেওয়াস সৃষ্টি হয়েছে, গ্রুপ হলে গ্রুপ হ্যাজ লিডার। মাস মুভ উইদাউট লিডার, মাস মুভের কোনো লিডার থাকে না, উইদাউট লিডার। তারা গিয়ে ভেঙ্গে চুরমার করে দেবে, বিপর্যয় হাসপাতালে চুরমার। কিসের জন্য? কি করা উচিত? তখন দেখা উচিত এই বিপর্যয়কে রক্ষা করতে কি করা প্রয়োজন, কোন কোন বিপদে কি কি হতে পারে। তাতে বিভিন্ন রকম আছে। এই যে বর্তমানে একটা গণপিটুনি দিয়ে চোর সন্দেহে মেরে ফেলছে লোককে, তার তুমি ভাবছো থেকে তার ফ্যামিলির মধ্যে, তার পরিবারের মধ্যে বিপর্যয়টা কি? একমাত্র রোজগার করতো সেই ছেলেটা, তাকে মেরে ফেললো। তো বাড়ির লোকেরা কি করবে? তখন তার সমাজ বিরোধী এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে যাবে। সমাজে আঘাত বললো কিসে? ওই বিপর্যয়ের জন্য। বিপর্যয়ে আঘাত বললো সমাজে, সমাজ কি করবে? সমাজ তাকিয়ে কিছু করার নেই সমাজে, কারণ গণপিটুনি তো মেরে ফেলেছে ওকে বনগাঁতে। সেখানের মধ্যে কোথাকার ছিল? সেখানে ছিল হাওড়া ছেলেটা, তাকে মেরে ফেললো। এই গেল একটা পায়। এবার আসে বিপর্যয়ে। আগে ছিল 51 পরিবার, 51 পরিবারের মধ্যে কাজ করতো 3-4 ভাই আছে, একটু আমি 2000 টাকা মাইনে পাই, কেউ 3000 টাকা, কি করবে? চিন্তা করিস নি তুই, আমি আছি। কোনো বিপর্যয় আসতে দিত না। আজকে 51 পরিবার ভেঙে গেছে, বিপর্যয় এসে গেছে পরিবারে, পরিবার সামাল দিতে পারছে না। কি করবে সে? ওই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসে যেতে হবে, পেটটা বাঁচাতে হবে। সে কি করবে? কোনো উপায় নেই তার। 51 পরিবার তার গেল। বিজ্ঞানের আশীর্বাদে মোবাইলের মধ্যে যে ডিজাস্টার ঢুকেছে, বিপর্যয়, এই চিন্তার বাইরে। বাচ্চাটাকে পড়তে বসবে না, বাচ্চাটা খেতে যাবে না মোবাইল হাতে না দিলে। মোবাইল দিতে হবে, নালে নয়। সে খাবে না, সে পড়বে না বাচ্চাটার। আজকে মোবাইল নিয়ে ছোট থেকে আরম্ভ করে 3 বছরের বাচ্চা থেকে আরম্ভ করে 90 বছরের বন্ধু, এই মোবাইলে তার থেকে ডিজাস্টার নিয়ে আসলো, ডেকে নিয়ে আসলো ডিজাস্টার। আজকে আসো মোবাইল, মোবাইল থেকে ফেসবুক, আশীর্বাদ না অভিশাপ? আমি বলবো অভিশাপ। ফেসবুক পথ করে দিয়ে সংসারকে চলে যাচ্ছে, যে সমাজ বিরোধী কাজ করতে বাধ্য হচ্ছে। সে এরকম ফেসবুকে ফ্রেন্ডশিপ করেছে। ফেসবুক মানে ফ্রেন্ডশিপ করো, 80% ফ্রেন্ডশিপ করো। ফ্রেন্ডশিপ মানে সুযোগ সন্ধানী যারা যারা আছে, তারা ছেলে হয়ে মেয়ে বন্ধু করো, মেয়ে হলে ছেলে বন্ধু করো। সুযোগ সন্ধানীরা বসে আছে, তার কিন্তু ফ্যামিলি ধ্বংস। তারপরে কি হলো? বাড়ির লোকেরা সমাজ বিরোধী কাজে চলে গেল। কি হলো? বিপর্যয় ঘটলো ফেসবুকের দৌলতে। এই হলো ফেসবুক। তার থেকে কি করা দরকার? কনসাসনেস, সচেতনতা বোধ যার যার আনা দরকার মনে। আসো, দেখো কিভাবে কি করতে পারে, নিজেকে তৈরি রাখো। তুমি সমাজের একজন সদস্য, তোমাকে পথপ্রদর্শক, তুমি লোকেরা দেখবে তুমি কি। এই হলো তোমার সবচেয়ে বড়। এবার ধরো একটা জিনিস, বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে সে ফিরে এসেছে বাপের বাড়ি, কারণ আন্ডারস্ট্যান্ডিং শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, লস অফ কনফিডেন্স ডেভেলপ করেছে। তার ফ্যামিলিতে বিপর্যয় এসে গেল, বাপের বাড়ি চলে আসলো। শুধু বিপর্যয় ও নয়, সে কি, সে আসলো, অনুরাধা চলে আসলো। অনুরাধা আসলে মিনতিকে ফোন করে বলছে, তুই এখনো অত্যাচার সহ্য করছিস? তোর আবার তোর স্যাক্রিফাইস করার কি আছে? চলে আয় বাপের বাড়ি। কোনো কথা নেই। এই সমাজ সেখানের মধ্যে ওই পরিবারে বিপর্যয় এসে গেল। কিসের জন্য? লস অফ কনফিডেন্স। কি? দুজনের মধ্যে সম্পর্ক বিপদ আসলো। এবার আসো এই যে ব্যাপারটা মেন তোমাকে বলছি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
এত লোক মারা গেল কিসের জন্য? রেলের এত কোটি কোটি টাকা সুরক্ষা নাকি হবে কাদের? যাত্রীদের। এই সুরক্ষা, এই রাষ্ট্র সুরক্ষা? মানুষে একটা ভুলের জন্য এতগুলো লোক মারা গেল কিসের জন্য গো? বিপর্যয়। বিপর্যয় কেনা? মানুষের তৈরি। তার কি হলো? যতগুলো লোক মারা গেল তার ফ্যামিলিতে আঘাত হলো, ফ্যামিলির লোকগুলি সমাজ বিরোধী কাজ করা শুরু করলো, সমাজে আঘাত পড়লো, আসলো এটা খিদির পড়ে বাড়ি ভেঙে পড়লো। কিসের জন্য? আগে দেখলে না কেন? আজকে যদি মানুষ সচেতন থাকতো, ঠিক রাখতো, আজকে ভেঙে পড়তো না, আজকে এইভাবে লোকগুলি মারা যেত না। গেল ব্যাপারটা গেল এইভাবে তৈরি হলো। ওই লোকগুলিকে বাড়ির সোশ্যাল অ্যাক্টিভিটিস রোজগার করবে গেলে। এবার আসো তুমি ওইখানে হত্রাসে বলে বাবা 2 লাখ 2.5 লাখ লোক চলে গেল। মানুষের তৈরি লোকগুলি কি করো? 400-500 লোক মারা গেল প্রথম বিষয়ে। কারণ সেখানে মেয়েদে বললো বলে বাবা, কারণ তার উপরে ট্রাস্ট, বিশ্বাস, অন্ধবিশ্বাস, তার আঘাত গিয়ে পড়লো পরিবারে, আঘাত পড়লো সমাজে। পরিষ্কার কথা একেবারে। এবার আসো একটা পরিবারের মধ্যে, পরিবারে এই বাচ্চাদের বিয়ে হয়েছে গত মাঘ মাসে শীতের সময়ে, অটোমেটিক গরমের সময় বিয়ে হয়নি। যে বাড়িতে এসেছে সেই বাড়ি 3 তলা বাড়ি, সেখানে এসি নেই, কিন্তু এই 27 বছরের মেয়েটার সারা জীবন জন্ম থেকে এসি তারা চলেনি। এই মে মাসের গরমে তার শরীরের মধ্যে ফুসকা পড়ে গেল। হাজব্যান্ডকে দেখালো, এই দেখো, কোনো উপায় নেই। ওর মাকে ফোন করলো, মা বললো চলে এসো বাড়ি। অটোমেটিক বাড়ির সঙ্গে কথাবার্তা বলে যে ঠান্ডা পড়লে, বৃষ্টি পড়লে আবার চলে আসবো। সাময়িক অপমৃত্যু হলো, বিপর্যয় হলো সেই পরিবারে। কিসের জন্য? গরমের দাপটে। এই হলো বিপর্যয়। সেটা কি করা উচিত ছিল? আগেই ব্যবস্থা উচিত ছিল একটা যে এসি লাগানো যায়, তাহলে পরে আজকে এই যে সুরাহা সেটা হলো, ব্যাপারটা গেল। এবার আসো এই জিনিসটা, আজকে ভারতবর্ষের রাজনীতিতে বিপর্যয়, ডিজাস্টার ইন ইন্ডিয়ান পলিটিক্স, লস অফ কনফিডেন্স অন দ্য লিডার্স। আজকে সকালবেলা এই পার্টি আছে, রাত্রেবেলা অন্য পার্টি চলে গেল। পথপ্রদর্শক কে গো? পথপ্রদর্শক ওই নেতা, নেতাকে তৈরি করলো, নেতা চলে গেল। তারপর কি হলো? বিপর্যয়টা চলে আসলো। বিপর্যয়টা কি হলো? আজকে কে কি করবে, কি না করবে, কোন দিকে যাবে, তারা কিংকর্তব্য বিমূঢ়। তারা জনসাধারণ। একটা হলো কি ভারতবর্ষের নাগরিক, আর স্টেটের হলো বাসিন্দা, ইনহেবিটেন্ট, নট নাগরিক। নাগরিক হলো ভারতবর্ষের। আজকে সেখানে আমাদের আঘাত আসলো। আঘাতটা কি করে আসলো? এইভাবে আঘাত আসতে থাকলো। এই হলো ইন্ডিয়ান পলিটিক্স, যাবতীয় সব কিছু ডিজাস্টার ইন ইন্ডিয়ান পলিটিক্স। এবার দেখো আমরা এই তারা কি করে খাবে চিন্তাধারা করে, নিম্ন মধ্যবিত্তদের জন্য। তারা কারা? হকার। ওদেরকে জন্য ব্যবস্থা করে দিলাম, তোমরা থাকো, খাও, রোজগার করো, এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করো না, আমরা করে দিলাম জনসাধারণ। এই জনসাধারণ এখন বলছে অসুবিধা হচ্ছে, আমাদের পক্ষে সুবিধা না। ওরা কি করবে গো? এই যে বিপর্যয়টাতে, তার বাড়িতে ফ্যামিলি আছে, বাল বাচ্চা আছে, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা আছে, করতে পারছে না। আজকে সেই অবস্থার মধ্যে আজকে বিপর্যয় গিয়ে দাঁড়ালো। এই জায়গাতে গেছে, মেয়ে পড়াশোনা করবে, বিএসসি পাস করলো, বিএ পাস করলো, বললো তুই পড়াশোনা কর, এমএ ইংলিশ করে নিল, ওভার কোয়ালিফাইড হয়ে গেল। বৌদির ননদ ফোন করে বলছে, কি এখনো বিয়ের ব্যবস্থা করতে পারলি না? কোয়ালিফাই কিন্তু এমএ হও না, ইংলিশ ছেলে পাচ্ছে না। বিপর্যয় ফ্যামিলিতে জায়গাটাতে। ছেলেটা বিটেক করলো, চাকরি হচ্ছে না, চাকরি নেই, কোনো কিছু নেই। ভারতবর্ষের এই অবস্থা। কে দায়ী কে নয় বলা যাচ্ছে না। কে দায়ী? দায়ীটা কে? সবচেয়ে বেশি দায়ীটা হলো লোক সংখ্যা। লোক সংখ্যা তো দায়ী। লোক সংখ্যাটা কেন? কনসাসের অভাব। কাদের? ভারতের নাগরিকদের। আজকে ভারতের নাগরিকরা যে চিন্তা করতো, আজকে 140, 145, 148 কোটি লোক হতো না। চিন্তা যারা করতো যে সুস্থভাবে চলো, আজকে চলো, সুস্থভাবে আমরা চলি, সুশৃঙ্খলভাবে চলি। নিজের মধ্যে মতানৈক্য থাকবেই। কেন? আমরা সেই জায়গার মধ্যে আমরা
1950 সালে আম্বেদকর করে গেছেন সংবিধান, আমাদের মানবাধিকার দিয়েছেন সুস্থভাবে চলার জন্যই। 1947 সালে আমরা স্বাধীনতা পারলাম কি করে? বিদ্রোহকে, ব্রিটিশ হাটাও দেশ বাঁচাও সংগ্রাম হলো, শহীদটা সংগ্রাম করে ওরা, স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হলেন কিসের জন্য? আমাদের জন্য। আজকে সেই জায়গাতে গিয়ে অকাল আবার বসাতে গেল, এইখানে মেয়েদের এইভাবে গেল স্বাধীনতা সংগ্রামী। ধীরে ধীরে প্রত্যেকটা জিনিসই তুমি যদি দেখো, আজকে শনি পুজো হবে, সারাদিন ধরে উপোস করেছ, যেত পুজো দিতে, পুরোহিত আসেনি, বিপর্যয়টা ভাবো। সবাই কিন্তু বসে আছে, কখন পুরোহিত আসবে, পুরোহিত নেই। খুঁজে খুঁজে রাত্রিবেলা 10টার সময় অন্য একটা জায়গায় গিয়ে পুজো দিয়ে বাড়ি গেল 11টার সময়। কেন? বিপর্যয়। শনি মন্দিরে আসেনি তো পুরোহিত। স্কুলে শিক্ষিকা আসছেন না, শিক্ষক আসছেন না। ইতিহাসের শিক্ষককে বলছে তুমি একটু অঙ্ক করাও না ক্লাসে। আরে এ তো অঙ্ক জানেই না বেচারি সেখানের মধ্যে। স্কুলে বিপর্যয়, শিক্ষক শিক্ষিকার অভাব। সেভাবে এই যে বিপর্যয়, এখানে আপনি মাঝখানে বলেছিলেন যে একান্নবর্তী পরিবার আজকাল ভেঙে যাচ্ছে, তো আপনার কি মনে হয় এই কারণটা কিসের জন্য? 51 পারিবারিকতার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে একটা জিনিস, তাতে সবচেয়ে ব্যাপারটা আমার ওই জায়গাতে বলা, যারা বহির্জগৎ থেকে অনেক কিছু জিনিস আসে সে তো ঠিক জানে না আমার ব্যাপারটা। তিন তিন ভাই, এক ভাইয়ের বিয়ে করলো বর্ধমান, এক ভাই বিয়ে করলো বাংলাদেশে, আর এক ভাই বিয়ে করলো দিল্লিতে। তিন বাড়ির থেকে তিনজন আসলো, তিনটা ফ্যামিলির থেকে। এক একটা বাড়ির এক একটা যদি দেখা যায়, তারা সেইভাবে মধ্যে একটা পরিবার থেকে আসছে যারা উচ্চ মধ্যবিত্ত, এবং তাদের সচ্ছলতা বিরাট ব্যাপার। এখানে মেয়েদের কোনো কিছু নেই, তিন বউয়ের মধ্যে দেখালে একজনের চালা ইনোভা গাড়ি ছাড়া নেই বাপের বাড়িতে। এইভাবে আস্তে আস্তে না এটা মেয়েদের একটা সম্পর্ক গড়ে ওঠে, যেটা সম্পর্কটা ধরে রাখতে পারে। এ ঘুম থেকে উঠবেই না ছোট বউ, চা করুক বড় বউ তারপরে যাবো, কারণ উঠেননি তো ঘুম থেকে উঠে চায়ের দোকানে, চায়ের চিকেনে তো যায়নি সে কিচেনে, এ করবে কেন চা? বাড়ি এত লোকের জন্য করেন সে, ও তো বেরিয়ে উঠেছে ইনোভা গাড়ি করে, কিন্ডার গার্ডেন থেকে গেছে। এই যে ব্যাপারগুলি আছে, এতে দেখা যাচ্ছে এই যে বহির্জগৎ থেকে আসা, এটা একটা বিরাট ফ্যাক্টর, ভাঙবার একটা বিরাট ফ্যাক্টর। এর জন্য তার মধ্যে সমঝোতা, লোকেদের কি হয়েছে আজকাল স্যাক্রিফাইসের অ্যাডজাস্টমেন্ট, অ্যাকোমোডেটিভ অভাব হয়ে গেছে লোকেদের। সেই অভাবের জন্য আজকে যে এই জায়গায় আমরা পৌঁছেছি, কিসের জন্য? আমাদের সবচেয়ে বেশি হয়েছে এই রেসিস্টেন্স করার ক্ষমতা, ইগো বেড়ে গেছে। আমার হাজব্যান্ড কগনিজেন্টে কাজ করে, সে 1,50,000 টাকা মায়না পায়, দাদা কাজ করে 22,000 টাকা মায়না পায়। বাস্তবে 51 ঘরে পরিবার, এই ঢুক তুমি তো এত টাকা মায়না, তোমার এত টাকা দেওয়ার কি আছে, কন্ট্রিবিউশন করার। এই যে ব্যাপারগুলি আছে, তাতে দেখা গেল আচ্ছা কীভাবে চলছে। এখন বাচ্চাটা যা ইনোভার গাড়ি, সে বাচ্চাটা হয়েছে, ও তো স্কুলে ভর্তি করাবে, ও তো সাউথ পয়েন্ট ডিসিপি, তাকে তার বন্ধু বান্ধবীরা তাই হবে। এখনো ভর্তি করতে পারলি না, ভর্তি করা ডিসিপি দিল্লি পাবলিক স্কুলে, কত টাকা ফ্যাক্টর হয়। বড় ভাইয়ের কিন্তু করতে পারছে না, অ্যাডমিশন ইজ এ প্রবলেম। বিপর্যয় ডেকে আনলো ওই অ্যাডমিশন বা তার পরিবারের মধ্যে, কিনা বাচ্চাটাকে ভর্তি করাতে পারলো না, এফোর্ড করার ক্ষমতা নেই তার অন্যদের। বাচ্চারা কোথা থেকে ভর্তি করাবে স্কুলে? এই যে হলো চিকিৎসা করাবে বাবাকে, তার আছে, কোথায় চিকিৎসা করাবে, কোথায় যাবো, এফোর্ড করার ক্ষমতা নেই। ফোন এসছে, বন্ধু কিরে এখন এই নিয়ে গেলি না তুই বেলভিউতে, কি করে নিয়ে যাবে? বিপর্যয়টা তো ভাবো, তাহলে কি করে আসছি বিপর্যয়টা? এখানে ফোন করে বলছে তার শালা, কি হলো এখনে নিয়ে গেলে না? মামা ফোন করে বলছে কি হলো, এখনে নিয়ে গেলে বেলভিউতে নিয়ে যাও, বেচারে নেই। কি করবি বিপর্যয়টা ভাবো তো দেখি, তা কি করবে? এইভাবে এক একটা জিনিস এইভাবে বিপর্যয়। আজকে দেখবে কাগজে জুট মিলের অবস্থাটা, সমস্যাটা কি হয়েছে।
জুট মিলের সমস্যাটা হয়েছে, জুট মিলের বস্তা অর্ডার আগে যা ছিল চটের বস্তা কমিয়ে দিয়েছে, 3 বছর ধরে কমানো, 39 লক্ষ অর্ডার দিত, সে অর্ডার এসেছে 30 লক্ষতে 3 বছর ধরে। সেখানে এগ্রিমেন্ট করেছে জানুয়ারি মাসে ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশনের সঙ্গে ইউনিয়ন, এখানে অনেক কোম্পানি এটা মানছে না, তখন বলছে বরাত কমে যাবে। আজকে 80টা দেশে প্লাস্টিক ব্যবহার হচ্ছে না, কমে গেছে 80টা দেশে প্লাস্টিক ব্যবহার, বাংলাদেশ এখানে নেই কেন? হোয়াট ইজ দ্য ফ্যাক্টর? আসলটা কি? আসলটা হয়ে গেছে সেখানে বিপর্যয়টা কিসে? লোক সংখ্যা। আর যখনই সেখানে মেয়েদের কম হচ্ছে, ওই কারখানাগুলিতে ওয়ার্কার কমিয়ে দিয়েছে, ওয়ার্কারের দিন কাজ করে কমিয়ে দিয়েছে, তখন কি হচ্ছে? সে যখনই পভার্টি, কাজ নেই, পভার্টি এসে গেল, তখনই তারা এডিকশনে চলে যায়, সমাজে আঘাত করে। কিসের জন্য? ওই অর্ডার নেই। চাষিরা চাষ করেছে, পা গেছে, গলে পড়ে আছে, চাহিদা নেই। কিসের জন্য বিপর্যয়টা? চাহিদার অভাব। এই হলো বিপর্যয়। এইসব বিভিন্ন বিপর্যয়ের যে কত কিছু আছে সেটা তোমাকে বোঝাতে পারবো না, শেষ নেই। গতকালকে বিপর্যয়টা বারো, গোলাবাড়িতে রিক্সায় তুললো প্যাসেঞ্জারটাকে, গোলাবাড়ি, সে প্যাসেঞ্জারের সঙ্গে রিক্সাওয়ালার হলো গন্ডগোল কথা বলার জন্য। জায়গাটার নাম কি ছিল? আমার হলো কাপুর গলি, এই গলিতে, হাওড়াতে, গোলাবাড়িতে। সেখানের মধ্যে যে যাত্রী ছিল সে ছুরি বের করলো, সে ছুরিটা নিয়ে রিক্সাওয়ালা ওই যাত্রীকে মেরে ফেললো। ভাবো তো দেখে, ওই লোকটার, তার পরিবারের মেয়ে কি বিপর্যয় আসলো। তার ছেলে যদি সেরকম রোজগার, এই রোজগারটা করতো, অ্যান্টি-সোশিয়াল অ্যাক্টিভিটিতে চলে যাবে, রোজগার করার ফর সার্ভাইভাল, টু মেনটেন দ্য বেয়ার এক্সিস্টেন্স। হোয়াট সমাজ উইল ডু? সাইলেন্ট স্পেকটেটর, পেশেন্স দিশালার। আমার বাস্তব ডিসিশন। এগুলো তো গেল আপনার সাহিত্যিকের জনগণ নিয়ে চর্চা। এবার আমি আপনার আইনের ইয়েতে এখানে দেখতে পাচ্ছি আপনি একটা আইনের বই লিখেছেন, এটাই কি আপনার কলম ধরার প্রথম বই? এটা আমি আমার বন্ধুকে নিয়ে এটা আমরা ঠিক করলাম যে একটা আইনের বই নেব, যেহেতু আমরা আইন একটা ইন্ডাস্ট্রিয়াল ল নিয়েছিলাম, কাজ করেছি। আজকে আমি 1977-এ অ্যাডভোকেট হয়েছি। আমি গ্র্যাজুয়েশন করলাম, করার পরে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সোশ্যাল ISWBM-তে করলাম, রাত্রেবেলা ল করলাম, পাশ করলাম, পাশ করার পরে অ্যাডভোকেট হলাম। তারপর আমি চলে গেলাম মানব সম্পদ উন্নয়নের উপর স্পেশালাইজেশন করতে। আমি মানব সম্পদ উন্নয়নের উপরে স্পেশালাইজেশন করলাম, মানবকে কী করে সম্পদে পরিণত করে। 2000 সালে চলে গেলাম বাংলাদেশ, তাদের মানবকে সম্পদের মাঝখানে ছিলাম, চলে আসলাম, দুবির একটা কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করেছিলাম, করে চলে এসে তারপর আমার ওই দিক থেকে ঠিক করলাম যে আমরা একটা রিসেন্টলি সেটা করলাম, একটা বই লিখি, যে বইটা স্টুডেন্ট থেকে আরম্ভ করে ভারতীয় নাগরিকদের কাজে লাগবে। কারণ লেবার ল সম্বন্ধে জানা দরকার। শ্রম আইনটা কি, শ্রম আইনটা জানবার জন্য সেখানে দিয়ে আমরা প্র্যাকটিক্যাল গাইড টু লেবার লজ বলে 2023 সালের জুন মাসে একটা বই তৈরি করলাম আমি আমার বন্ধু মিলে। এটা 44টা লেবার অ্যাক্টের উপরে বইটা লেখা। দিস ইজ দ্য ফার্স্ট বুক ইন ইন্ডিয়া। এইরকম বই বেরোয়। এই হলো আমরা লেখনী ধরলাম। এখন আমাদের আরো বই চলছে লেখা, আরো বই বেরোবে আইনের উপর। এই বিষয়ে বলছি, গত বছর এই হিরণ্যজ্যোতি বইটি বেরিয়েছে, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আলোড়ন ফেলে দিয়েছে। ইতিমধ্যে আপনি তার জন্য সম্মানিত হয়েছেন। তো এই বইটা কি নিয়ে লেখা, একটু যদি দর্শকদের বলেন। এটা হলো, প্রথমটা হলো নাম হলো হিরণ্যজ্যোতি। তো হিরণ্যজ্যোতিটার উদ্দেশ্য হলো আমার জন্মদাতা যারা যারা, মা হলেন প্রথম, যিনি 10 মাস 10 দিন গর্ভে নিয়েছিলেন, তার জন্য ওনার নাম দিলাম প্রথম হিরণ্য। তারপরে সাপোর্টারকে সাপোর্ট হলেন বাবা, ওই সাপোর্টার হিসেবে রাখলাম, কারণ উনি তো প্রসব বেদনা নেননি, প্রসব বেদনা ধরলেন মা, প্রসব বেদনা কে নিলেন? মা, তার জন্য হিরণ্যটা প্রথম। তারপরে দিলাম বাবা জ্যোতি, আমার বাবার নাম জ্যোতি কুসুম ধর। এই বাবাকে আর মাকে নিয়ে বইটা প্রথম মাকে দিয়ে শুরু করলাম, যে মা তোমার আশীর্বাদে
আমি ঢুকি, লেখনীটা হাতে নেই, লেখনীটা নিয়ে চললাম। আসছিলাম গড়িয়াহাটার থেকে গোলবিন মিনি বাসে, আমার পাশে একজন প্রবীণ বসেছিলেন, হাতে ছিল কি আজকাল পেপার। যেই বালিগঞ্জ ফাঁড়িটা ক্রস করলো উনি বলতে লাগলেন, আজকাল একটা পেপারই নয়, যা খুশি তার লিখে। এই করতে করতে উনি যত তিরস্কার করলেন এই আজকাল পেপারের উপরে। যখন সেখানে পাক সাকাশটা ক্রস করলাম, আমি হাত দিয়ে, দাদা আমার সেটা কিছু কথা বলবো, বলুন। ভাগ্যিস আজকাল কথা বলতে পারছে না, তাহলে আপনার সঙ্গে ঝগড়া করতো। আপনি আজকালকে গালিগালাজ করছেন কেন? বইটা কাগজটা কি করে তৈরি হয়ে আগে দেখুন, আজকালের নাম নিয়ে এত কথা বলছেন কেন? রিপোর্টার কালেকশন করে এডিটারকে দেয়, এডিটার দেখে ছাপাখানায় যায়, তারপর আবার হয়, আবার এডিট করে বই ছাপা হয়, আমরা পড়ি, আমরা পাঠক পাঠিকা, তারা যা দেয় আমরা পড়ি। আজকাল তার কোনো কিছু নেই। এটা ওর সঙ্গে কথাবার্তা বলে যখন আমি স্টপিজদের নামলাম, তখন আমার মনে হলো যে সংবাদপত্রের আত্মকথাটা নিয়ে একটা লিখি, এই আমার প্রথম মনে। তারপরে সংবাদপত্রের আত্মকথা লিখলাম, দিস ইজ মাই ফার্স্ট বই লেখা। তারপর এর একটা ফুটপাতের আত্মকথা, ফুটপাত দখল করা, ফুটপাত আসছে কোথায় যায়, ফুটপাত কী করে, ফুটপাত না থাকলে ফুটপাত তৈরি হয় কী করে, ফুটপাতের মেয়েকে ফুটপাত বলছে আমি ভগবানের কাছে কৃতজ্ঞ, আমি ইন্ডাস্ট্রিয়াল এলিমেন্টকে নিচ্ছি, আমি ছাগল ঘোড়াকেও নিচ্ছি, ধনী দরিদ্রকে নিচ্ছি, পায়ের নিচে থেকে বিধাতার আশীর্বাদে আমি পরিষেবা দিয়ে যাচ্ছি। দাদা আমাকে পালন করানোর সুযোগ দিই, এই সুযোগটা কজন ভাবে, আমি যেন বঞ্চিত নেই। এভাবে এই হলো আমার প্রথম বইটার বাস্তবের আত্মকথা। আমার সেখানের মধ্যে ট্রাফিক লাইট, বিরাট ব্যাপার, ট্রাফিক লাইট, সে দাঁড়িয়েছে, লাল হয়ে গেছে, ও বলছে সবাই দাঁড়িয়ে আমাকে সম্মান করছে, আর আনন্দ কি তার, কারণ ধনী দরিদ্র কাউকে বাকি রাখেনি, কাকেরকে ছাড়ছে, ছাড়ছে এদেরকে, অ্যাম্বুলেন্স লাল আলো জ্বলছে তাদেরকে, তখন ভাবছে এদের ভিতরে কোন টেররিস্ট চলে গেল না তো, দুষ্কৃতি চলে না কিন্তু, তার মনে মিদে যাচ্ছে। কিন্তু আজকে মাথা উঁচু করে সে বলছে দেখো আমি কোথায় আছি, যত দূর চোখ যায় তত, আমি লাল হলে সবাই দাঁড়িয়ে যায়, কিসের জন্য, আমাকে সম্মান দেওয়ার জন্য, আমি ট্রাফিক লাইট। আচ্ছা, এই আপনার এই লেখার অনুপ্রেরণা কি আপনার মাতা এবং পিতা? না, মাতা পিতা নয়, অনুপ্রেরণা হলো ওই যে আমি ওইখানে মেয়েদের মিনি বাসের মেয়েদের আসলাম, তখন যে ভাবলাম লোকে জানুক, ওনার কাছে একটা ভুল ধারণা এরকম বহু আছে পাঠক যাদের মধ্যে ভুল আছে, এর জন্যে আমি প্রথম লিখলাম, মানে দৈনিক পত্রিকার জন্ম, দৈনিক পত্রিকার মৃত্যু কি করে হয়, সকাল থেকে আরম্ভ করে ভোর রাত্রিবেলা 12টা থেকে আমার 10 দিন, 10 মাস 10 দিন অপেক্ষা করতেন আমার জন্মের, আমার জন্ম হয় 24 ঘন্টায়। এই হলো বিশেষত্ব আমার দৈনিক সংবাদপত্র, আমি যে দৈনিক সংবাদপত্র এটা। এখানে আরো দুটো বই দেখতে পাচ্ছি, এই বইগুলো সম্বন্ধে যদি এইটা হলো আর দুটো বই, এবার আন্তর্জাতিক বই মেলায় দুটো বই আমি বের করেছি। একটা বই হলো মানব দরদী ডাক্তার কেপি ঘোষ, উনি অ্যাকচুয়ালি আমার শ্বশুর মশাই, উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, উনি বাংলাদেশে ওনার জন্ম চট্টগ্রামে, উনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ডাক্তার ছিলেন, কলকাতা 1950 সালে আসেন, ডাক্তারি করতে এসে উনি সমাজ সেবায় লেগে যান, বিনা পয়সায় চিকিৎসা করতেন 37 নম্বর ওয়ার্ডের শিয়ালদাস কাছে। এই করে উনি শুরু করলেন। উনি 1952 সাল থেকে কলকাতা কর্পোরেশনের পৌর বিকাশের লড়াই করা শুরু করলেন। 40 বছর ইন্ডিপেন্ডেন্ট নির্দল, ওনাকে কেউ হারাতে পারেনি আজ অব্দি, ওনার রেকর্ড কেউ ভাঙতে পারেনি। এই হলো ডাক্তার কেপি ঘোষ, অজাত শত্রু। উনি এই যে এপিসি রোড, আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড, আচার্য জগৎ সিং উনার তৈরি 1954 সালে উনি করেছেন, সূর্য সেন স্ট্রিট উনার করা, সূর্য সেন মার্কেট উনার করা, পাকিস্তান বাজার উনার করা, উনার অশেষ অবদান কলকাতা শহরের, বিরাট অবদান। এই অবদানের জন্য অজাত শত্রু, তার জন্য লোকেরা যেন জানুক উনি কী করেছেন, 40 বছরের আনবিটার নির্দল, এই ওনাকে নিয়ে, ওনার জীবনী নিয়ে বইটা লিখেছি। এটা হলো একটা পার্ট, তার জন্য ওনাকে নিয়ে মানব দরদী, এই হলো ওনার বইটা, যথেষ্ট উচ্চারে প্রশংসিত।
এই বইটা লিখেছি আমার বর্দি শিউলি নাম দিয়ে। এটা ইচ্ছা ছিল ওনার নামে একটা বই দেখব। ভিতরে সমাজের শব্দ সব কিছু নিয়ে লিখেছি, আত্মকথা লিখেছি, একটা ব্রেঞ্চের আত্মকথা, আর সমাজ নিয়ে লিখেছি। বিশ্বাস, একটা আয়া, তার চোখের জল। আয়াকে আমরা কোনোদিন ভাবিনি, ভাবি প্রফেশনাল। ওর মন নেই আয়ার, এর কাজই হলো বাচ্চা মানুষ করা। 3-4 বছর থাকবে, বাড়ি চলে যাবে। তো ও তো মন্ডতে নেই। আমি তার উপর লিখেছি আয়ার চোখের জল। বাড়িতে বাচ্চাটা নিয়ে আসলো, হাতে দিল, নিল, বাস হলো। সারাদিন ধরে থাকে, ঘুম থেকে রাত অব্দি। রাতে শুধু বলে যায়, বৌদি আমি সব খাইয়ে গেছি। যদি কাঁদে, দুধ দিয়ে দো মুখে। ওর মনটা এখানে পড়ে রইল। সকালবেলা ঘুম থেকে 7:30 আসলো, প্রথমে জিজ্ঞেস করি, বৌদি তোমাকে ডিস্টার্ব করে নি তো? না রে, করেনি রে, আমি খাইয়ে দিয়ে গেছিলাম। মনটা এখানে কাঁদছে ভীষণভাবে, কার করে থাকছে না। আয়ার বন্ধুরা কুলে নিয়েছে, কান্না বন্ধ হয়ে গেল তার। যেই 3 বছর হয়ে গেল, 3.5 বছর, তখন আয়াকে বলল, সাধনা, ও 3 বছর 3.5 বছর হয়ে গেছে, এবার আমাদের প্রয়োজন নেই, যদিও ডাকবো। আমরা বুঝলাম না, পরিবার বুঝলো না, ওর মন আছে, ও মানুষ একটা। তার সঙ্গে বাচ্চাটার কি সংস্পর্শ হয়ে গেল বুঝিনি। আয়ার চোখের জল ফেলতে ফেলতে বাড়ি থেকে চলে গেল। আচ্ছা, আমরা এই আড্ডা শেষ পর্যায়ে এসেছি। সর্বশেষ আপনাকে জিজ্ঞেস করবো, আপনি জনসাধারণকে কি বার্তা দিতে চান? জনসাধারণকে বলতে দিয়ে যান, সুশৃঙ্খলভাবে সমাজটাকে সুস্থ রাখে, বিপর্যয়টাকে রেসিস্ট করে, যাতে কীভাবে প্রতিরোধ করা যায়, সচেতনতা আনার জন্য, মনের জন্য। সেটা হলো আসল কথা। মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি যে কম, সেটা চেষ্টা করো। তুমি একটা মানুষ, ওর পথচারী সে একটা মানুষ। এটা মানুষের মধ্যে আনো, শৃঙ্খলা বজায় রেখে সুযোগ দাও, যাতে মানুষের মতো তৈরি, লোকের কাছে মানুষ হিসাবে স্বীকৃতি পাও। এই হলো আমার আসল কথা। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম, এই আড্ডা তো শেষ হবে না, কারণ এরকম একটা গুণী সাহিত্যিকের সাথে আড্ডা কখনো শেষ হয় না। কাজে এই আড্ডা আবারও ফিরে আসবো। এরকম আড্ডা দেখতে হলে আপনাদের দেখতে হবে সময় 365। ক্যামেরায় সুরজিৎ চৌধুরীর সাথে মঞ্জিমা কুণ্ডু, সময় 365, কলকাতা।